হ্যাঁ, এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। খুবই সুন্দর একটা প্যাসেজ, সবাইকে বলবো খুব মন দিয়ে কাজটা করবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলবে। এবং এটা হচ্ছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের 117 নম্বর ক্লাস। তো চলো টুকটুক করে আমরা আজকের ক্লাসটাও শুরু করে দিই। ওকে, তো ফার্স্ট কি বলছে আমরা দেখে নেব প্রথম সেন্টেন্সটা। হ্যাঁ, প্রথম সেন্টেন্স কি বলছে দেখো, প্রথমে আমরা মার্ক করব। বলছে কি রবীন্দ্রনাথের জীবন দর্শন। আচ্ছা, রবীন্দ্রনাথের জীবন দর্শন এটাকে একটা বলতে পারি আমরা, এটা একটা অংশ, ক্লিয়ার। নেক্সট অংশ আর একটা বলতে পারি ও শিক্ষা বিষয়ক সুচিন্তিত মতামত, এটা একটা অংশ, আমরা ভাঙবো, কোনো চিন্তা নেই। ওকে, নেক্সট আমরা বলতে পারি যে হ্যাঁ, নেক্সট বলতে পারি আগামী দিনেও, ঠিক আছে। ওকে, আগামী দিনেও কি করবে, আমাদের চলার পথের পাথেও হবে, মানে বলতে চেয়েছে আগামী দিনেও আমাদেরকে পথ দেখাবে, আমাদেরকে গাইড করবে। তো যেমনটা আমি প্রথম দিন থেকে তোমাদের বলে এসেছি যে বাক্য কিন্তু বুঝে নিয়ে নিজের মতো করে ট্রান্সলেট করতে হবে। এবং তার মানে এরকমটা কখনোই করবে না যাতে বাক্যের মিনিংটা সাথে তোমার লেখাটার কোনো মিলই না থাকে, এরকম করা যাবে না। কিন্তু তুমি তোমার নিজের মতো করে বাক্যটার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু ট্রান্সলেট করতেই পারো। যেমন এখানে বললাম আমাদের চলার পথের পাথেও হবে, তার মানে আমাদেরকে পথ দেখাবে, আমাদেরকে গাইড করবে। ওকে, তো এটাকে যদি আমরা ছোট্ট করে একটুখানি ভেঙে নিই আগে লেখার আগে, যেহেতু বড় বাক্য কিছু কিছু কঠিন শব্দ আছে। রবীন্দ্রনাথের জীবন দর্শন, তাহলে আমরা বলতে পারি দেখো জীবন দর্শন মানে জীবনের দর্শন, তাহলে রবীন্দ্রনাথ যদি আমরা ভাঙি হবে হচ্ছে DRANATH', তাহলে রবীন্দ্রনাথ জীবন দর্শন মানে ফিলোসফি অফ লাইফ, তাই তো, ফিলোসফি PHY, ক্লিয়ার। তাহলে রবীন্দ্রনাথ ফিলোসফি অব লাইফ, ক্লিয়ার। এটা একটা অংশ আমরা ভাঙতে পারি, পরপর ভেঙে নিই তারপরে লিখবো। ওকে, আচ্ছা দেখো একবারে লিখলেও আমরা সুন্দর করে লিখতে পারবো, কোনো প্রবলেমের কিছু হবে না। রবীন্দ্রনাথ ফিলোসফি অফ লাইফ এবং ও মানে কি, ও মানে এবং, তাহলে অ্যান্ড কি বলেছে, শিক্ষা বিষয়ক সুচিন্তিত মতামত, এবং তার যে সুচিন্তিত মতামত, অ্যান্ড হিজ সুচিন্তিত মানে ওয়েল কনসিডার, আমরা কনসিডার মানে কি বিবেচনা করি, তাহলে ভালোভাবে বিবেচিত তার যে ভিউ, মতামত মানে ভিউ, তাহলে হিজ well considered, CONSIDERED, তাহলে হিজ ওয়েল কনসিডার্ড মতামত ভিউ VIEW, ভিউ, এবং সেটা কিসের ওপরে ভিউ, শিক্ষার ওপরে। তাহলে আমরা বলতে পারি যে অন এডুকেশন, অলরাইট। হ্যাঁ, তাহলে কি লিখলাম দেখো, এইটুকু বুঝলে কিনা। রবীন্দ্রনাথের ফিলোসফি জীবনের ফিলোসফি অব লাইফ, রবাইয়ের বললে অব দিয়ে যুক্ত করবো আমরা, তাহলে রবীন্দ্রনাথ ফিলোসফি অফ লাইফ অ্যান্ড এবং হিজ সুচিন্তিত, তার ওয়েল কনসিডার্ড ভিউ অন কিসের ওপরে, শিক্ষার ওপরে, অন এডুকেশন। এইবার কি বলছে দেখো, তাহলে এই পুরোটা যেটা লিখলাম আমরা কিন্তু পুরোটা সাবজেক্ট লিখলাম, এই পুরোটা, ঠিক আছে। এইবার আমাদেরকে বুঝতে হবে দেখো, এই যে প্রিপোজিশন দিয়ে আমরা যুক্ত করব, প্রিপোজিশনের আগেরটা কিন্তু সাবজেক্ট, এখানে অফ প্রিপোজিশন, সাবজেক্ট হচ্ছে এইটা রবীন্দ্রনাথের ফিলোসফি, এবং তার যে ওয়েল কনসিডার্ড ভিউ, এই দুটো কিন্তু আমাদের সাবজেক্ট। প্রিপোজিশনের আগেরটা, এখানে প্রিপোজিশন অফ, এখানে প্রিপোজিশন অন, এই জিনিসগুলো তোমাদের কিন্তু বোঝা উচিত, কারণ সাবজেক্ট না বুঝলে কিন্তু তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক হবে না। তাহলে এখানে কিন্তু আমাদের একদিকে সাবজেক্ট অ্যান্ডের আগে হচ্ছে রবীন্দ্রনাথের ফিলোসফি এবং তার ওয়েল কনসিডার্ড ভিউ, প্রিপোজিশন অনের আগেরটা, ক্লিয়ার। তো এই দুটো হচ্ছে সাবজেক্ট, তাহলে প্লুরাল অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, ওকে, নো প্রবলেম। তাহলে আমাদের এখানে অ্যাম ইজ আর লাগবে কিনা আমরা দেখবো, নাকি আমাদের শ্যাল বিল লাগবে সেটাও দেখে নেবো। হ্যাঁ, তাহলে কি বলছে এই জিনিসটা, এবার ভার্ব খুঁজবো। আগামী দিনেও মানে ইন ফিউচার, ইন দ্য ফিউচার বলতে পারো, ঠিক আছে, কিন্তু ব্রিটিশ ইংলিশে কিন্তু ইন ফিউচার লাগবে, আগামী দিনেও, বা আমরা বলতে পারি যে ইন দ্য ডেজ টু কাম। আগে আমরা ভার্বটা খুঁজে নিই, আমাদের চলার পথের পাথেও মানে আমাদেরকে পথ চালনা করবে, পথ দেখাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এই বিষয়টা উইল করবে আগামী দিনেও। তাহলে কি আগামী দিনেও মানে কি কন্টিনিউ করবে, উইল এই ওর জন্যে আমরা একটা কন্টিনিউ যোগ করবো, CONTINUE, উইল কন্টিনিউ
কিসে কন্টিনিউ করবে? উইল কন্টিনিউ টু গাইড, GUIDE, গাইড আস। ঠিক আছে, তাহলে কি লিখলাম দেখে নাও। রবীন্দ্রনাথ ফিলোসফি অফ লাইফ অ্যান্ড হিজ ওয়েল কনসিডার্ড ভিউ অফ এডুকেশন উইল কন্টিনিউ টু গাইড আস। এবার আমরা বলতে পারি কোথায়? এবার আমরা বলতে পারি, আচ্ছা আলাদা করে কালি দিয়ে যদি আমরা লিখি যে ইন আগামী দিনেও, তাহলে ইন দ্য ডেজ টু কাম, এটা বলতে পারি ইন দ্য ডেজ টু কাম, বা আমরা বলতে পারি ইন ফিউচার, FUTURE, এইটুকু লিখবো। ইন দ্য ফিউচার অনেকে লিখবে, কিন্তু ব্রিটিশ ইংলিশে কিন্তু ইন ফিউচার ইজ আমরা বলবো অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তো ইন দ্য ডেজ টু কাম, ইন ফিউচার, আমি বলছি না যে ইন দ্য ফিউচার হবে না, ইন দ্য ফিউচারও হবে, আমি লিখে দিচ্ছি ইন দ্য ফিউচার, ইন দ্য ফিউচার, FUTURE। অলরাইট, তো যে কোনো একটা লিখতে পারো। একদম ফাইনাল একবার পড়ে দিই, রবীন্দ্রনাথ ফিলোসফি অফ লাইফ অ্যান্ড ইজ ওয়েল কনসিডার্ড ভিউ অন এডুকেশন উইল কন্টিনিউ করবে টু গাইড আস, আমাদের পথ দেখাতে, পথ দেখানোটা, ঠিক আছে, কন্টিনিউ রাখবে ইন দ্য ডেজ টু কাম, যে দিনগুলো আসতে চলেছে সেই দিনগুলোতেও, বা ইন ফিউচার বা ইন দ্য ফিউচার। ওকে, তো এই হচ্ছে কিন্তু আমাদের এই বাক্যের ট্রান্সলেশন। সুন্দর করে আমরা লিখে ফেললাম। এবং এখানে তোমাদেরকে আমি বলে দিই, একদম নতুন একটা অনলাইন ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি এই মাস থেকে। এটা কিন্তু মে মাস, তো মে মাসের মধ্যেই কিন্তু আমরা শুরু করে দেবো, মানে খুব সম্ভবত কিন্তু মের শেষের দিক থেকে আমরা শুরু করব। তো নতুন একদম অনলাইন ব্যাচ, আমাদের টার্গেট হচ্ছে কিন্তু PSC ক্লার্কশিপ, তাই তো? তো PSC ক্লার্কশিপ, ঠিক আছে, PSC ক্লার্কশিপ, এবং আমরা বলতে পারি যে আমাদের মিসলেনিয়াস মেইন, ঠিক আছে। তো মিসলেনিয়াস মেন এবং PSC ক্লার্কশিপকে টার্গেট করে আমরা কিন্তু এই ক্লাসটা করব। একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে এই মাস থেকেই। সপ্তাহে কটা ক্লাস হবে? সপ্তাহে কিন্তু 2 দিন, 2 ডেজ ক্লাস হবে উইক এ, বুঝতে পেরেছো? ফুল ডিটেলস কী বার ক্লাস হবে সেটা তোমাদেরকে বলে দেবো। স্নেহা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবে। তো 2 ডেজ, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। একদিন আমরা কি করব? একদিন কিন্তু আমরা লেখা শিখবো। তাহলে একদিন হচ্ছে আমাদের প্র্যাকটিস হবে, প্র্যাকটিস। তাহলে একদিন আমাদের কি হচ্ছে? প্র্যাকটিস, ক্লিয়ার? আর একদিন যেটা আমাদের কি হবে, সেদিনকে কিন্তু হোমওয়ার্ক হচ্ছে কারেকশন করা কিন্তু হবে। ওকে, তাহলে একদিন হোমওয়ার্ক কারেকশন হবে, একদিন প্র্যাকটিস হবে। আর হচ্ছে বিষয়টা এই যে টোটাল ক্লাস তোমাদের ফুল ক্লাসের কিন্তু রেকর্ডেড ক্লাস থাকবে। কারো কোনো সমস্যা হলে রেকর্ডেড ক্লাসও দেখতে পারো। এই হচ্ছে ফুল ডিটেলস। এবং তোমাদের এই যে ফুল কোর্স হচ্ছে 6 মান্থসের কোর্স, ঠিক আছে, 6 মান্থস এর কোর্স। এবং এই 6 মান্থস তোমরা ক্লাস পাচ্ছ কটা? 48টা, ঠিক আছে। ওকে, তাহলে টোটাল তোমাদের 6 মাসে ক্লাস হচ্ছে 48টা। এবং এই 48টা ক্লাসের জন্য তোমাদের ফিস লাগছে 1499। তো একটা ক্লাস আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 31 টাকা করে পড়ছে। তো এই হচ্ছে কিন্তু ফুল কোর্সের ডিটেলস। যারা ইন্টারেস্টেড, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে চলো সুন্দর করে এবার টুকটুক করে নেক্সট সেন্টেন্সে চলে যায়। কি বলছে আমরা কিন্তু দেখে নেব। অলরাইট, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। যারা যারা ইন্টারেস্টেড কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা বলতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। বলছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কি বলছে পরের অংশ, শুধু বাংলার নয়, তিনি কিন্তু আরও কি ছিলেন? তিনি যেন বিশ্বের গৌরব। আচ্ছা, রবীন্দ্রনাথ শুধু বাংলার নয়, তিনি যেন বিশ্বের গৌরব। তাহলে এই অংশটা পড়েই তোমাদেরকে আমি অনেকবার বলেছি, তোমরা বুঝতেই পারছো যে এই বাক্যটাকে আমরা কী দিয়ে লিখব? নট অনলি বাট অলসো দিয়ে। কিন্তু নট অনলি বাট অলসো দিয়ে বুঝে গেলেই কিন্তু বাবা হবে না, বিষয়টা তোমাকে কিন্তু জানতে হবে নট অনলি বাট অলসোটা কোথায় বসাতে হয়। আমি অনেকবার তোমাদেরকে বলেছি, যারা অনলাইনে ক্লাস করে তাদের তো বলেইছি, এবং ইউটিউব ক্লাসেও কিন্তু আমি অনেকবার বলেছি যে নট অনলি বাট অলসো, যে দুটো ওয়ার্ডকে বা যে ওয়ার্ডকে, মানে মনে করো এই ওয়ার্ডের কিন্তু কোয়ালিটি সেম হবে, মানে সেম পার্টস অফ স্পিচ হবে, এবং যে ওয়ার্ডকে ডিফাইন করবে সেই ওয়ার্ডের একদম ইমিডিয়েট আগেই বসবে, ইমিডিয়েট আগে। অন্য কোথাও দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। মানে যে দুটো ওয়ার্ডকে তুমি ডিফাইন করতে চাইছো নট অনলি বাট অলসো দিয়ে, সেই দুটোর ইমিডিয়েট আগেই কিন্তু একটার আগে নট অনলি, একটার আগে বাট অলসো বসবে। ক্লিয়ার? তো যারা গ্রামারের ক্লাস করে তারা অবশ্যই এই বিষয়ে অবগত থাকবে, কারণ প্রচুরবার কিন্তু আমাদের আসে ইরর কারেকশানে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে। ওকে, তো নেক্সট কি বলছে দেখো। বলছে তাহলে লিখে ফেলি সুন্দর করে। দেখো বলছে রবীন্দ্রনাথ, দেখো দুরকমভাবে, দু জায়গাতে দুভাবে লিখতে পারি। রবীন্দ্রনাথ, ক্লিয়ার? রবীন্দ্রনাথ
ইজ হয় একটা ভার্ব দিতে হবে। রবীন্দ্রনাথ শুধুমাত্র বাংলার গর্ব নয়, তিনি সারা বিশ্বের গর্ব। তাহলে রবীন্দ্রনাথ ইজ দ্য প্রাইড। তোমাদের যেটা মনে হচ্ছে আমি সেটা সব সলভ করে দেবো, একবার দেখে নাও। রবীন্দ্রনাথ ইজ দ্য প্রাইড, রবীন্দ্রনাথ হলো গর্ব। এইবার আমরা কি দেবো, নট অনলি, দেখো নট অনলি অব বেঙ্গল, নট অনলি অব বেঙ্গল, বাংলার নয়। তাহলে নট অনলি অফ বেঙ্গল, দেখো আমি কিন্তু এই বেঙ্গলের আগে কিন্তু নট অনলি বসালাম, ভালো করে খেয়াল করে নাও। এই যে অফ বেঙ্গল মানে এই যে অফ বেঙ্গল, এই বেঙ্গলের আগে নট অনলি বসিয়েছি, তাই তো, নট অনলি অফ বেঙ্গল, ক্লিয়ার। এর পরে কি লিখছি দেখো, বাট অলসো অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, বাট অলসো দ্য এন্টায়ার, ENTIRE, এন্টায়ার ওয়ার্ল্ড, WORLD। এইবার বিষয়টা দেখো কি লিখলাম, রবীন্দ্রনাথ ইজ দ্য প্রাইড নট অনলি অফ বেঙ্গল বাট অলসো অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এবার ঠিক আছে কিনা কিভাবে বুঝবে দেখো, দেখে নাও। তাহলে এখানে আর একবার দেখো, এই দেখো আমি এই যে অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, তার আগে কিন্তু আমি কি বসিয়েছি তোমাকে বুঝতে হবে। এই যে এখানে বাট অলসো দিয়েছি, এখানে নট অনলি দিয়েছি। তাহলে দেখো দুটো সেম জায়গায় দিয়েছি কিনা, একদম অফ বেঙ্গলের আগে নট অনলি দিয়েছি, অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ডের আগে বাট অলসো দিয়েছি, সেম জায়গায় বসিয়েছি। একটা ওয়ার্ল্ডকে ডিফাইন করছে, একটা বেঙ্গলকে ডিফাইন করছে, তাহলে কিন্তু আমাদের ঠিক আছে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো এরকম করেও লিখতে পারি যে রবীন্দ্রনাথ ইজ কোথায় গেল বাক্যটা কী ছিল, রবীন্দ্রনাথ শুধুমাত্র বাংলা কবিতা, হ্যাঁ, রবীন্দ্রনাথ ইজ নট অনলি দ্য প্রাইড। আমরা তো প্রাইডের আগে বসাতেই পারি নট অনলি, হ্যাঁ তাও বসাতে পারি, কিন্তু সেক্ষেত্রে বাক্যটা অন্যরকম হবে, দেখে নাও। ওকে, তাহলে এটাকে আমরা একরকম ধরছি, রবীন্দ্রনাথ ইজ দ্য প্রাইড নট অনলি অফ বেঙ্গল বাট অলসো অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আচ্ছা, এবার তোমাদের হিসেব মতো যদি যাই বা আমরা লিখতে গেলে যেটা লিখে ফেলি কিন্তু ছোট্ট একটুর জন্য ভুল করে ফেলি, কিন্তু ভুলটা মারাত্মক চরম ভুল, যে রবীন্দ্রনাথ ইজ নট অনলি, তোমাদের এখানে নট অনলি বসাতে ইচ্ছে করছে, তাই তো। ওকে, তো রবীন্দ্রনাথ ইজ নট অনলি the pride of বেঙ্গল। এবার ভালো করে বোঝো, হ্যাঁ এবার আচ্ছা ভুলটা আগে লিখে দিই, বাট অলসো of the entire world, WORLD। এইবার বাবা সুন্দর করে সোনারা দেখে নাও, বিষয়টা যেটা বলতে চেয়েছে এখানে, আমি একটু আগে বললাম কি নট অনলি বাট অলসো যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে তার ইমিডিয়েট আগে বসবে। তাহলে প্রথম কোথায় বসিয়েছো, প্রথম নট অনলিটা বসিয়েছো কার আগে, দ্য প্রাইডের আগে, ভালো করে বুঝে নাও, দ্য প্রাইডের আগে নট অনলি বসিয়েছো, কিন্তু পরের ক্ষেত্রে যে বাট অলসো দিয়েছো সেটা কি প্রাইডের আগে আছে না, সেটা তো অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ডের আগে বসিয়ে দিয়েছো। তাহলে কি করে হবে, তাহলে হবে না, তাহলে ভুল আছে। শুনতে মনে হচ্ছে খুব সুন্দর লেগেছে, কিন্তু পুরো বিষয়টা গুলিয়ে গেছে, ভুল করে ফেলেছো। তাহলে রবীন্দ্রনাথ ইজ নট অনলি দ্য প্রাইড অফ বেঙ্গল বাট অলসো, তাহলে এখানে একটা দ্য প্রাইড তোমাকে যোগ করতে হবে, বাট অলসো দ্য প্রাইড, আবার দুবার প্রাইড যোগ করতে হবে, বা যদি দুবার প্রাইড না দিতে চাও তাহলে এখানে দ্যাট দিতে পারো, দ্যাট অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এই দ্যাট মানে প্রাইড, ক্লিয়ার। তাহলে কি বললাম ভালো করে বুঝে নাও, রবীন্দ্রনাথ ইজ নট অনলি দ্য প্রাইড অফ বেঙ্গল বাট অলসো দ্য প্রাইড অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, বা বাট অলসো দ্যাট অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, দ্যাট দিলেও হবে, দ্য প্রাইড যদি তুমি চাও দুবার ইউজ করতেই পারো, কোনো প্রবলেম নয়। ওকে, তাহলে এই হচ্ছে, এইভাবে তোমাকে কিন্তু বুঝতে হবে, ঠিক এই রকম কিন্তু আর কোন কোন ওয়ার্ড আছে, নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর, ঠিক সেম নিয়ম, যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে তাদের ইমিডিয়েট আগে বসবে। ওকে, তো টুকটুক করে সুন্দর করে আমাদের ঠেলা গাড়ি নিয়ে টুকটুক করে এগিয়ে যেতে হবে। এবার কি বলছে দেখে নাও সুন্দর করে। ওকে, তো এখানে যেটা বলতে চেয়েছে যে তাহার নোবেল প্রাপ্তি হলো, আচ্ছা তাহার নোবেল প্রাপ্তি হলো। ওকে, সুন্দর করে দেখো, বলছে কি বিশ্বের দরবারে মানে অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, অন দ্য গ্লোবাল স্টেজ, অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ। কি বলতে চেয়েছে এবার, ইন্টারন্যাশনাল স্টেজে বাংলার এক উজ্জ্বল সম্মান, এখানে উজ্জ্বল মানে শাইনিং অনার লেখার দরকার নেই, এটা গ্রেট অনার লিখলেই হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই বাক্যটাকেও দেখো আমরা কত রকমভাবে লিখতে পারি, সুন্দর করে টুকটুক করে আমরা লিখে ফেলতে পারি। তাহলে আমরা বলতে পারি, যদি একদম সিম্পল বলতে চাই, যে তার নোবেল প্রাপ্তি, মানে আমরা প্রাপ্তিটাকে যদি না লিখি যে তার নোবেল পুরস্কার, তাহলে আমরা বলতে পারি যে হিজ নোবেল
হিজ নোবেল, ঠিক আছে, আচ্ছা হিজ নোবেল প্রাইজ, PRIZE, তাহলে হিজ নোবেল প্রাইজ, এবার কি বলছে হলো, হলো মানে হচ্ছে হয়, তাহলে তার আচ্ছা নোবেল স্পেলিংটা আমরা ভুল লিখে ফেলেছি এখানে, নোবেল BLE হবে না, এই নোবেল মানে মহৎ, NOBEL, অলরাইট, NOBEL, তাহলে হিজ নোবেল প্রাইজ হলো মানে হচ্ছে ইজ, হিজ নোবেল প্রাইজ ইজ, এবার হয় কি হয়, এক উজ্জ্বল সম্মান মানে আ গ্রেট অনার, তাহলে হিজ নোবেল প্রাইজ ইজ আ গ্রেট, GREAT, আ গ্রেট অনার, HONOUR, এবার কিসের জন্যে, বাংলার জন্যে, ফর বেঙ্গল, BENGAL, তাহলে হিজ নোবেল প্রাইজ ইজ আ গ্রেট অনার ফর বেঙ্গল, এইবার বিশ্বের দরবারে মানে আমরা বলতে পারি এটা অন দ্য গ্লোবাল স্টেজ, অন দ্য গ্লোবাল স্টেজ, অন দ্য গ্লোবাল স্টেজ বা অন দ্য ওয়ার্ল্ড, WORLD, অন দ্য ওয়ার্ল্ড স্টেজও বলতে পারো, ঠিক আছে, বা অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ তাও বলতে পারো, অন দ্য জায়গা নেই, আমরা লেখা দরকার নেই, ওকে। তাহলে এই হচ্ছে একটা অংশ আমরা কিন্তু লিখতে পারি যে হিজ নোবেল প্রাইজ ইজ আ গ্রেট অনার ফর বেঙ্গল অন দ্য গ্লোবাল স্টেজ বা অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, আছে স্টেজের দেওয়া নেই, ওকে। এইবার এটাকে দেখো আমরা আরও একরকমভাবে লিখতে পারি, যে কি লিখতে পারি, আরও অনেক রকমভাবে লিখতে পারি, তো চেষ্টা করি আমরা বলতে পারি যে হ্যাঁ মানে নোবেল প্রাপ্তির মধ্য দিয়ে তিনি বাংলাকে কিন্তু বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন, এরকম আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে বাই উইনিং নোবেল প্রাইজ, এটা দিলাম যে প্রাপ্তির মধ্য দিয়ে বা জেতার মধ্য দিয়ে, কমা দাও, তিনি উন্নীত করেছিলেন, ইলিভেটেড, তিনি উন্নীত করেছিলেন, কি উন্নীত করেছিলেন, বাংলার সম্মান। ওই যে বললাম বাংলাটা বুঝে নিয়ে তুমি তোমার মতো করে বুঝিয়ে দিতে পারলেই হবে। বাই উইনিং নোবেল প্রাইজ ইলিভেটেড দ্য অনার অফ বেঙ্গল, ঠিক আছে, দ্য অনার, HONOUR, দ্য অনার অফ বেঙ্গল, BENGAL, ঠিক আছে। তাহলে বাই উইনিং নোবেল প্রাইজ ইলিভেটেড দ্য অনার অফ বেঙ্গল, এইবার এখানে যা আছে সেটা দিয়ে দেবো অন দ্য গ্লোবাল স্টেজ বা অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, গ্লোবাল স্টেজ, STA ... লিখে নেবে, ঠিক আছে। তাহলে এটা একটা হলো যে বাই উইনিং নোবেল প্রাইজ ইলিভেটেড দ্য অনার অফ বেঙ্গল অন দ্য গ্লোবাল স্টেজ। এইবার আর একটা যদি আমরা লিখতে চাই তাও লিখতে পারি, দেখো একদম সিম্পল, যে আগেরটার মতো হিজ নোবেল প্রাইজ, আচ্ছা নোবেল প্রাইজকে আমরা N আর B দিয়ে লিখে দিই, আচ্ছা NP দিয়ে, নোবেল প্রাইজ, হিজ নোবেল প্রাইজ, হ্যাঁ হিজ নোবেল প্রাইজ কী করেছিল, আমরা বলতে পারি যে ব্রট, BROUGHT, হিজ নোবেল প্রাইজ ব্রট, নিয়ে এসেছিল, কী নিয়ে এসেছিল, আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল, আচ্ছা ইন্টারন্যাশনাল আই দরকার নেই, আমরা আই ছোটো হাতের দিই, ইন্টারন্যাশনাল, প্রথমটা একটু বড় বড় করে লিখে ফেলেছে, এখন ভুল করে পরেরগুলো ছোটো ছোটো করে লিখতে হচ্ছে, ওকে নো প্রবলেম। হিজ নোবেল প্রাইজ ব্রট ইন্টারন্যাশনাল রেকগনিশন, সম্মান, পরিচিতি, রেকগনিশন, TION, ওকে। তাহলে হিজ নোবেল প্রাইজ ব্রট ইন্টারন্যাশনাল রেকগনিশন and great honor, GREAT, great honor, HONOUR, honor to Bengal, বেঙ্গলে, BENGAL, ওকে। তাহলে এই তিন রকমভাবে লিখতে পারি, কী কী লিখলাম একবার দেখে নাও। হিজ নোবেল প্রাইজ ইজ আ গ্রেট অনার ফর বেঙ্গল অন দ্য গ্লোবাল স্টেজ বা অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বা বাই উইনিং নোবেল প্রাইজ হি এলিভেটেড দ্য অনার অফ বেঙ্গল অন দ্য গ্লোবাল স্টেজ, বা হিজ নোবেল প্রাইজ ব্রট, নিয়ে এসেছিল ইন্টারন্যাশনাল রেকগনিশন অ্যান্ড গ্রেট অনার টু বেঙ্গল, অলরাইট, ওকে। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব, কি বলছে সুন্দর করে দেখে নিতে হবে। বলছে হ্যাঁ কি বলছে দেখে নাও, বলছে বছরের প্রতিটি দিনেই, মানে এভরি ডে অফ দ্য ইয়ার, এটা বোধহয় আগের ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের এই লাইনটা কমন পেয়ে গেছো। বছরের প্রতিটি দিনেই রবি ঠাকুরের গান, কবিতা, গল্প, এই বিষয়গুলো কি আছে সুন্দর করে দেখে নাও, এই বিষয়গুলো জড়িয়ে আছে, মানে কানেক্টেড আছে, ঠিক আছে, কানেক্টেড থাকে। এবং কিসের সঙ্গে কানেক্টেড থাকে,
বলছে আমাদের মন ও মননের সঙ্গে, মাইন্ড আর মনন মানে চিন্তা, তাহলে থটের সঙ্গে থাকে। এবার পরের লাইনে বলছে, দেখো পরের অংশে যদি আমরা যাই, পরের অংশে আমাদের বলছে যে তবু, তবু মানে কি তা সত্ত্বেও, তা সত্ত্বেও কি হয়, হ্যাঁ তা সত্ত্বেও যেটা হয় সেটা বলছে 25শে বৈশাখ এক আলাদা মাত্রা পায়। বলছে তা সত্ত্বেও যেন তার একটা আলাদা গুরুত্ব আছে। আলাদা মাত্রা মানে আলাদা ডাইমেনশান বলতে পারি, আলাদা গুরুত্ব বলতে একটা আলাদা ডিফারেন্ট একটা সিগনিফিকেন্স, তাৎপর্য আছে এটাও বলতে পারি। ওকে, চলো সুন্দর করে দুটো বাক্যকে আলাদা করেও লিখতে পারি। আমরা আগে জায়গাটা দেখে নিই। আচ্ছা, জায়গা এখানে প্রচুর আছে, ঠিক আছে। ওকে, তো কি বলছে দেখে নিই। অনেক রকমভাবে লেখা যেতে পারে, বাক্যটাকে সুন্দর করে দেখে নিই। ওকে, তাহলে বলতে চেয়েছে প্রথমে আলাদা আলাদা বাক্য লিখি। কি বলছে দেখে নাও, যে বছরের প্রতিটি দিন, এভরি ডে, আচ্ছা এভরি ডে অফ দ্য ইয়ার, ওকে EVERYDAY, এভরি ডে অফ দ্য ইয়ার, কমা বছরের প্রত্যেকটা দিন। রবি ঠাকুরের গান, তাহলে রবীন্দ্রনাথ ট্রিগার্স, ঠিক আছে। রবি ঠাকুরকে তোমরা রবি ঠাকুরও লিখতে পারো, ঠিক আছে। রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ টেগর্স, রবীন্দ্রনাথ টেগর, আচ্ছা হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গান মানে সংস, সংস। আর কি আছে, কবিতা মানে হচ্ছে পোয়েমস। আর কি আছে, গল্প, অ্যান্ড স্টোরিজ, অ্যান্ড স্টোরিজ, ঠিক আছে। এবার এই বিষয়গুলো কি হয়, এই বিষয়গুলো কানেক্টেড থাকে। তাহলে এভরি ডে অফ দ্য ইয়ার, বছরের প্রত্যেকটা দিন কি হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ টেগর্স সংস, গান, পোয়েমস, কবিতা, অ্যান্ড স্টোরিজ, এই বিষয়গুলো কি হয় যে কানেক্টেড থাকে। থাকে মানে আমরা এখানে বলতে পারি যে স্টে, STAY, স্টে বা রিমেইন, REMAIN, রিমেইন কানেক্টেড, ঠিক আছে। রিমেইন কানেক্টেড বলতে পারি, CONNECTED, রিমেইন কানেক্টেড টু আওয়ার মাইন্ড, ডি দেবো না এস দেবো, মাইন্ডস, টু আওয়ার মাইন্ডস অ্যান্ড থটস, থটস, THOUGHTS, ওকে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে কি লিখলাম দেখে নাও, এভরি ডে অফ দ্য ইয়ার, বছরের প্রত্যেকটা দিন, রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের কি হয়, সংস, গান, পোয়েমস মানে হচ্ছে কবিতা, এবং পোয়েমস, কবিতা, অ্যান্ড স্টোরিজ, এবং হচ্ছে গল্পগুলো। স্টে কানেক্ট, স্টে দেখো স্টে লিখলাম কেন, কারণ কি সাবজেক্ট কিন্তু প্লুরাল, স্টে মানে থাকে বা রিমেইন থাকে, কানেক্টেড জড়িত থাকে, ঠিক আছে, সম্পর্কিত থাকে টু আওয়ার মাইন্ডস, আমাদের মন এবং থটসের সঙ্গে। ওকে, আচ্ছা এখানে রবীন্দ্রনাথ টেগরে হবে একটা, টেগর, অলরাইট। রবীন্দ্রনাথ টেগর্স সংস, পোয়েমস অ্যান্ড স্টোরিজ স্টে বা রিমেইন কানেক্টেড উইথ আওয়ার মাইন্ডস অ্যান্ড থটস, অলরাইট। তো এটা একটা বিষয়। আচ্ছা, এবার এখানে কি বলতে থাকো, যেহেতু আলাদা বাক্য বললাম, তবু 25শে বৈশাখ এক আলাদা মাত্রা পায়। তবু, তবু এখানে ফুল স্টপ দিয়ে, তবু মানে কি স্টিল বা ইয়েট, ইয়েট বলতে পারি আমরা, স্টিল বলতে পারি আমরা, বা আমরা বলতে পারি নেভার দ্য লেস, নেভার দ্য লেস, নেভার দ্য লেস, কমা, তাহলে ইয়েট, স্টিল বা নেভার দ্য লেস কি বলেছে, 25শে বৈশাখের এক আলাদা মাত্রা আছে, ঠিক আছে। দ্য 25th অব, আচ্ছা 25th অব বৈশাখ, BAISHAKH, 25th অব বৈশাখ। অনেকে দেখো এরকম নিয়ম বলবে যে 25শে বৈশাখ লেখা থাকলে, যদি কথায় লেখা থাকে তোমরা 25শে বৈশাখ লিখবে, সংখ্যায় লিখবে না, এসব কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়, ঠিক আছে। এগুলো একদম আমি বলবো এগুলো গুরুত্বপূর্ণ বিষয় না, এদিকে খেয়াল দিও না, লেখাতে খেয়াল দাও, ঠিক আছে। এগুলো ফাজলামি, এই সমস্ত ফাজলামিতে যাওয়ার দরকার নেই। ওকে, তো 25th অব বৈশাখ, হ্যাঁ 25th অব বৈশাখ, এটাকে কি বলতে পারি আমরা, যে হ্যাজ, হ্যাজ আছে, বা হোল্ড করে, HOLDS, হোল্ডস করে বা পরিধান করে, উইয়ার বা টেক অন, TAKES, টেকস অন। কি লিখলাম, ইয়েট তা সত্ত্বেও, বা স্টিল তা সত্ত্বেও, বা নেভার দ্য লেস তা সত্ত্বেও, দ্য 25th অব বৈশাখ হ্যাজ বা হোল্ডস বা টেকস অন আ স্পেশাল, SPECIAL, স্পেশাল সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স,
সিগনিফিকেন্স বা মাত্রাকে ডাইমেনশনও বলতে পারো, ডাইমেনশন, SION। ক্লিয়ার? কি লিখলাম একবার দেখে নাও আরেকবার। এভরি ডে অফ দ্য ইয়ার রবীন্দ্রনাথ ট্যাগর songs, poems and stories stay বা remain connected to our minds and thoughts, yet তা সত্ত্বেও বা স্টিল তা সত্ত্বেও বা nevertheless the 25th of Boishakh has holds takes on a special significance বা dimension। অলরাইট, এবার বললাম যে আলাদা করে যেটা লিখতে পারি, যে এই যে একদম সিম্পল, পুরোটা লেখার দরকার নেই, দেখো দো দিয়ে লিখতে পারি। এই দুটো বাক্যকে, দুটো আলাদা বাক্য আমরা দো দিয়েও লিখতে পারি, দো, THOUGH, দো, বা অলদো দিয়েও লিখতে পারি, অলদো, THOUGH। অলদো দিয়ে যদি বাক্যটা শুরু করি, সেম প্রথম বাক্যটা আমরা লিখলাম, প্রথম বাক্য যা বলেছে লিখে একটা কমা দেবো, এই যে কমা, এই কমা দিয়ে তাহলে কিন্তু আর ইয়েট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই কমা দেওয়ার মানে কিন্তু আর ইয়েট দেবো না। দো বা অলদো রবীন্দ্রনাথ songs, poems and stories are connected to our minds and thoughts every day of the year, কমা, ঠিক আছে? যে the 25th of Boishakh has বা holds বা takes on a special significance, তাহলে দো অলদো দিয়েও লিখতে পারো, সেক্ষেত্রে মাঝখানে ইয়েট দেওয়ার কোনো দরকার নেই, সেখানে কমা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, দো অলদোর পরে আমাদের কমা। অলরাইট, তো এই দুরকমভাবে তোমরা লিখতে পারো। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট যেটা আমরা বলতে পারি, যে এখানে বলতে চেয়েছে বিভিন্ন প্রান্তে, মানে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বা আমরা বলতে পারি অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন্স, বা অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন্স আমরা বলতে পারি। অলরাইট, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানে কি, মধ্য দিয়ে মানে থ্রু, আর বিভিন্ন মানে ডিফারেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রামস, থ্রু ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস অ্যাক্রস ডিফারেন্ট পার্টস বা ডিফারেন্ট রিজিয়ন্স বা ইন ডিফারেন্ট রিজিয়ন্স, আমরা বলতে পারি, কি বলতে পারি, যে পালিত হয়ে আসছে 25শে বৈশাখ দিনটি। তাহলে 25শে বৈশাখ দিনটি পালিত হয়ে আসছে, এটা আমাদের আগে লিখতে হবে। এবং দেখো 25শে বৈশাখ দিনটা এটা কিন্তু নিজে নিজে পালিত হয় না, কারোর দ্বারা নিশ্চয়ই পালিত হয়, তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। আমরা বলতে পারি দ্য 25th of Boishakh, the 25th of Boishakh অনেক দিন ধরে কিন্তু পালিত হয়ে আসছে, এবং প্যাসিভ, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ করব, ঠিক আছে? তাই আমরা বলতে পারি হ্যাজ লং বিন সেলিব্রেটেড, CELEBRATED, তাহলে দ্য 25th of Boishakh হ্যাজ লং বিন সেলিব্রেটেড, ঠিক আছে? যে অনেক দিন ধরে সেলিব্রেট হয়ে আসছে বা হয়েছে, অনেক দিন ধরে সেলিব্রেট হয়েছে বা হয়ে আসছে, তাহলে এটাকে তোমরা যদি, আমি এটাকে এইভাবেও লিখতে পারো, ইজ বিং সেলিব্রেটেড, হচ্ছে, ঠিক আছে? বা সেটাও বলতে পারো, আমি দিয়ে দিলাম ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, যে ইজ বিং সেলিব্রেটেড, ইজ বিং, অনেকে কনফিউশনে থাকবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ কেন হবে না, ইজ বিং সেলিব্রেটেড, CELEBRATED, এটাও কিন্তু দিতে পারো। ওকে, যে ইজ বিং সেলিব্রেটেড, যে হচ্ছে, মানে অনেক দিন ধরে হচ্ছে, কন্টিনিউয়াস চলছে, তাহলে দ্য 25th of Boishakh হ্যাজ লং বিন সেলিব্রেটেড বা ইজ বিং সেলিব্রেটেড, হয়ে আসছে। এবার বলতে পারি কি, যে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তাহলে আমরা বলতে পারি থ্রু, THROUGH, থ্রু ডিফারেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কালচারাল প্রোগ্রামস, PROGRAMMES, থ্রু ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস, এবং অ্যাক্রস, বিভিন্ন প্রান্তে বলেছে, ACROSS, অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন্স, বা আমরা বলতে পারি ইন ডিফারেন্ট পার্টস, পার্টস, পার্টস বা প্লেসেস, ডিফারেন্ট প্লেসেস, ঠিক আছে? প্লেসেস, CES। অলরাইট, তো এই হচ্ছে বাক্যটা। তাহলে কি লিখলাম একবার দেখে নাও সুন্দর করে। দ্য 25th of Boishakh হ্যাজ লং বিন সেলিব্রেটেড বা ইজ বিং সেলিব্রেটেড থ্রু ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন্স বা ইন ডিফারেন্ট পার্টস, বা ইন ডিফারেন্ট রিজিয়ন্সও দিতে পারো এখানে, ঠিক আছে? ইন ডিফারেন্ট রিজিয়ন্স। ওকে, এই হচ্ছে কেস। অলরাইট,
এইবার পরের অংশে চলে যাব আমরা। বলছে এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবার দেখো এই বাক্যটা ট্রান্সলেট করতে গিয়ে বাক্যটা ছোট হলেও কিন্তু বলছে এ বছরও তার, আচ্ছা এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এবার ভালো করে বোঝো, এই বাক্যটা একজন ব্যক্তি সে কিন্তু এই বছর অনুষ্ঠান হয়ে গেছে তারপরে লিখছে। এই বাক্যটাকে তোমরা কিন্তু আমরা এতক্ষণ ধরে প্রেজেন্ট টেন্সে লিখছিলাম, এই বাক্যটাকে পাস্ট টেন্সে লিখতে হবে যে এই বছরও কোনো ব্যতিক্রম ছিল না, মানে এই বছরও হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দিস ইয়ার, আচ্ছা দিস ইয়ার ওয়াজ মানে আমি সকালে অনুষ্ঠান হয়ে গেছে বা কালকে হয়ে গেছে, আমি আজকে লিখছি, ঠিক আছে? সেই কারণে এটা বলছে যে এই বছরও ব্যতিক্রম হয়নি মানে ব্যাপারটা হয়ে গেছে, উদযাপন হয়ে গেছে। তাহলে দিস ইয়ার ওয়াজ নো এক্সেপশন, EXCEPTION, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার এখানে তোমাদের যদি এই বছর ও বলেছে তাহলে এখানে তোমরা একটা টু লিখতে পারো, টু, দিস ইয়ার টু ওয়াজ নো এক্সেপশন বা দিস ওয়ার ওয়াজ নো এক্সেপশন অ্যাজ ওয়েল, ঠিক আছে? তোমরা এইভাবে কিন্তু বাক্যটাকে লিখতে পারো। দেখো ছোট হলে সবসময় যে সোজা এই জিনিসটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। দিস ইয়ার টু ওয়াজ নো এক্সেপশন, অলরাইট? তো এই হচ্ছে বিষয়। যদি অ্যাজ ওয়েল দাও, অ্যাজ ওয়েলটাও লাস্টে লিখতে পারো। যদি দিস ইয়ার ওয়াজ নো এক্সেপশন অ্যাজ ওয়েল লাস্টে দিলেও তোমরা দিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। ওকে, হ্যাঁ, আচ্ছা এবার নেক্সট সেন্টেন্সে যদি আমরা চলে যাই, নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে যে হ্যাঁ, বলছে দিনটিতে মানে এই দিনে, ঠিক আছে? অন দ্যাট ডে বা অন দিস ডে আমরা কিন্তু বলতে পারি, কোনো প্রবলেমের কিন্তু কিচ্ছু হবে না। এবার নেক্সট কী বলছে দেখে নাও। বলছে আমরা কবিগুরু চরণে, আচ্ছা এটাকে আমি অন্যরকম করে লিখি, আমরা কবিগুরুর, আচ্ছা এই অংশটাকে আলাদা করি, আমরা কবিগুরুর চরণে পুষ্প প্রদানের মধ্য দিয়ে এইবার এই অংশটুকু তাকে স্মরণ করি। মানে কি বলছে ভালো করে খেয়াল করো। দিনটিতে মানে অন দিস ডে আমরা তাকে স্মরণ করি, উই রিমেম্বার, তাকে বলতে কবিগুরুকে বলা হয়েছে, ঠিক আছে? আমরা কবিগুরুর চরণে পুষ্প দিয়ে তাকে স্মরণ করি। তাহলে আমরা কবিগুরুকে স্মরণ করি, উই রিমেম্বার দিস গ্রেট পোয়েট। অন দিস ডে উই রিমেম্বার দিস গ্রেট পোয়েট, স্মরণ করি। এবং কিভাবে? পুষ্প প্রদান করা মানে অফার করা। তাহলে বাই অফারিং, বাই লিখছি, বাই প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি। তাহলে বাই অফারিং ফ্লাওয়ার্স, এবার সেটা কোথায় দিই? তার পায়ের কাছে, অ্যাট, নির্দিষ্ট পার্টিকুলার কোনো অ্যাড্রেস বললে, জায়গা বললে প্রিপোজিশন অ্যাট, তাহলে অ্যাট হিজ, পায়ের পাতা দুটো ফিট। ওকে, ভেরি ইজি, অলরাইট? তাহলে এই দিনটিতে অন দিস ডে, অ্যাডভার্ব কমা দিয়ে দাও, ঠিক আছে? ওকে, তাহলে অন দিস ডে এই দিনটিতে আমরা, এবার সাবজেক্ট হচ্ছে আমরা, উই স্মরণ করি, উই রিমেম্বার দিস গ্রেট পোয়েট, রিমেম্বার দিস গ্রেট পোয়েট, আমরা স্মরণ করি এই বিশাল বিখ্যাত কবিকে। কিসের মাধ্যমে? বাই অফার, প্রদানের মধ্য দিয়ে, বাই অফারিং, ঠিক আছে? বাই প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি। তাহলে বাই অফারিং কি অফার করে? ফুল, পুষ্প, ফ্লাওয়ার, FLOWERS, ফ্লাওয়ার্স, বাই অফারিং ফ্লাওয়ার্স, সেটা কোথায়? অ্যাট হিজ ফিট, অলরাইট? তো এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে লাইনটা। অন দিস ডে উই রিমেম্বার দিস গ্রেট পোয়েট বাই অফারিং ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট, অলরাইট? নেক্সট সেন্টেন্সে চলে যাব। তিনি আমাদের বেঁচে থাকার প্রেরণা, অলরাইট? সুন্দর একদম একটা বাক্য। বলছে তিনি হচ্ছেন কি, আচ্ছা একটাই করে দে, তিনি আমাদের বেঁচে থাকা, আচ্ছা প্রেরণা, তিনি আমাদের প্রেরণা, আচ্ছা তিনি আমাদের প্রেরণা, এ একটা অংশ করে দিই, আর বেঁচে থাকার মানে টু লিভ, এ একটা অংশ করে দাও। তাহলে তিনি আমাদের প্রেরণা, তাহলে হি ইজ আওয়ার প্রেরণা, ইন্সপিরেশন, তাহলে হি ইজ আওয়ার ইন্সপিরেশন, বেঁচে থাকার মানে টু লিভ, এই হচ্ছে বাক্য। হি ইজ আওয়ার ইন্সপিরেশন টু লিভ, হি ইজ আওয়ার ইন্সপিরেশন টু লিভ, একদম সিম্পল। নেক্সট সেন্টেন্স, অলরাইট? তো এবার কি বলছে দেখো, সুন্দর করে বলছে দুঃখের সময়কে আমরা কি বলতে পারি? যে ইন ডিফিকাল্ট টাইমস বা ইন টাইমস অফ ডিফিকাল্টিজ, ইন টাইমস অফ হার্ডশিপ, ক্লিয়ার? এরকমটা আমরা বলতে পারি। ওকে, নেক্সট কি বলছে দেখো, আমরা মনে সাহস পাই, মানে কি? উই ফাইন্ড বা উই গেট কারেজ, বা উই গেট
কারেজ, আমরা কিন্তু সাহস পাই। এবং কিভাবে সেটা সাহস পাই? রবীন্দ্রসঙ্গীতকে বা গীতবিতানকে আঁকড়ে ধরে বা আঁকড়ে ধরার দ্বারা বা আঁকড়ে ধরার মধ্য দিয়ে আমরা কিন্তু সাহস পাই। বুঝতে পেরেছ? ওকে, এবার সুন্দর করে আচ্ছা ফার্স্টে লিখবো হচ্ছে দুঃখের সময়। দুঃখের সময় লিখে দিই, তাহলে আমরা বলতে পারি এটাকে যে ইন ডিফিকাল্ট টাইমস, ইন ডিফিকাল্ট টাইমস, ইন ডিফিকাল্ট টাইমস বা ইন আচ্ছা বা ইন টাইমস অফ, ইন টাইমস অফ ডিফিকাল্টিস, ইন টাইম অফ ডিফিকাল্টিস বা হার্ডশিপও বলতে পারো, ইন টাইমস অফ ডিফিকাল্টিস বা হার্ডশিপ, হার্ডশিপ SHIP, ঠিক আছে, হার্ডশিপ। তাহলে এই যে ব্যাপারটা দেখো, ইন ডিফিকাল্ট টাইমস বা ইন টাইমস অফ ডিফিকাল্টিস বা ইন টাইমস অফ হার্ডশিপ, তাহলে আমরা কি পাই? আমরা কিন্তু সাহস পাই। তাহলে এবার কমা দিয়ে এখানে লিখবো, এটা অ্যাডভার্ব লিখলাম যে আমরা সাহস পাই। উই গেট বলতে পারি, আমরা গেট পাই, মনের সাহস মানে সাহস, ঠিক আছে। উই গেট বা উই ফাইন্ড FIND, উই ফাইন্ড কারেজ COURAGE, কারেজ। এবার কারেজ কেউ যদি মনের সাহস বলে অফ মাইন্ড লিখতে চাও, কারেজ মানেই কারেজ, ঠিক আছে, মনের সাহস। উই গেট কারেজ বা উই ফাইন্ড কারেজ, ঠিক আছে। আর মনের সাহস যদি কেউ লিখতে চাও অফ মাইন্ড, তাও লিখতে পারো। এবার কিসের মাধ্যমে? রবীন্দ্রসঙ্গীতকে এবং গীতবিতানকে আঁকড়ে ধরে। তাহলে বাই, এখানে একটা বাই দাও, যে বাই হোল্ডিং বা বাই ক্লিঙ্গিং টু আমরা বলতে পারি, ঠিক আছে। বাই ক্লিং মানে কি? CLING, ক্লিং মানে হচ্ছে আঁকড়ে ধরা। বা আমরা আচ্ছা দুটোই লিখে দিই, বাই হোল্ডিং অন, হোল্ড অন টু মানে হচ্ছে ছাড়তে না চাওয়া, মালিকানা আমি দেবো না, এটা আমি ধরে রাখবো, সে একই জিনিস। হোল্ড অন টু মানে আঁকড়ে ধরা, বা ক্লিং CLING, ক্লিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু মানে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা। তাহলে এই দুটোর যে কোনো একটা দেওয়া। তাহলে বাই হোল্ডিং অন টু বা বাই ক্লিঙ্গিং টু CLINGING, ক্লিঙ্গিং, বাই ক্লিঙ্গিং টু রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত SANGEET, রবীন্দ্রসঙ্গীত অর গীতবিতান, অর দ্য গীতবিতান, কি লিখলাম আমাকে সুন্দর করে দেখে নাও। ইন ডিফিকাল্ট টাইমস বা ইন টাইমস অফ ডিফিকাল্টিস বা হার্ডশিপ বা ইন হার্ড টাইমস, ঠিক আছে, সেটাও বলতে পারি ইন হার্ড টাইমস। উই গেট বা উই ফাইন্ড কারেজ, আমরা সাহস পাই, এটা যে কোনো একটা, গেট বা ফাইন্ডের। কারেজ আমরা সাহস পাই বাই হোল্ডিং অন টু বা বাই ক্লিঙ্গিং টু রবীন্দ্রসঙ্গীত অর দ্য গীতবিতান। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু এই বাক্যটা। ওকে, সুন্দর করে নেক্সট সেন্টেন্সে চলে যাবো। এটাই হচ্ছে আমাদের শেষ বাক্য। অলরাইট, আচ্ছা বোধ হয় মোস্ট প্রবাবলি শেষ বাক্য, তবুও কী বলছে দেখে নিই। কী বলছে দেখে নাও। বলছে যে আচ্ছা আমি আবারও বলে দিই, যারা যারা অনলাইন ক্লাস করতে চাও কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। সব ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি যে সপ্তাহে 2টো করে ক্লাস। ক্লিয়ার? পুরো ডিটেলসটা তোমরা আরও ভালো করে জানতে পারবে যদি আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে। ক্লিয়ার? তো আমাকে জানাবে যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও। ওকে, চলো খুব শীঘ্রই কিন্তু এই মাস থেকে কিন্তু আমরা নতুন ব্যাচ শুরু করবো, একদম কমপ্লিটলি নতুন ব্যাচ, নিউ ব্যাচ। ওকে, তো কী বলছে দেখো। তো বলছে আমরা রবীন্দ্র সাহিত্যকে, আচ্ছা বলছে আমরা হ্যাঁ আঁকড়ে ধরে বাঁচি। আচ্ছা আমরা বাঁচি, এটা একটা অংশ। আমরা বাঁচি কি করে? রবীন্দ্র সাহিত্যকে আঁকড়ে ধরে। সেই একই জিনিস, আঁকড়ে ধরা, হোল্ডিং অন টু বা ক্লিঙ্গিং টু, ঠিক আছে। ওকে, এবার পরের অংশ কি বলছে দেখো। বলছে তিনি সকলেরই প্রাণের কবি। তাহলে হি ইজ দ্য পোয়েট অফ এভরি সোল বা হি ইজ দ্য পোয়েট অফ এভরি ম্যানস সোল, তাও কিন্তু আমরা বলতে পারি, কোনো সমস্যার কিন্তু কিছু নেই। ওকে, এবার তাহলে আমরা বাঁচি, উই লিভ, আমরা বাঁচি। এবার বাই দিলেও হবে বা শুধু ক্লিঙ্গিং দিলেও হবে, CLINGING, ক্লিঙ্গিং টু বা বাই উই লিভ, আমরা বাঁচি, ক্লিঙ্গিং টু রবীন্দ্র সাহিত্যকে, রবীন্দ্রনাথ লিটারেচার, রবীন্দ্রনাথ। ওকে, রবীন্দ্রনাথ NATH অ্যাপোস্ট্রফি S, রবীন্দ্রনাথ লিটারেচার। ওকে, তাহলে উই লিভ, আমরা বাঁচি, ক্লিঙ্গিং টু রবীন্দ্রনাথ লিটারেচার, ফুল স্টপ। এবার কি বলছে? তিনি সহজে, ক্লিং মানে কি বললাম, আঁকড়ে ধরা, সেই কারণে ক্লিং টু। আচ্ছা, তিনি সকলেরই প্রাণের কবি, তাহলে হি ইজ দ্য পোয়েট,
হি ইজ দ্য পোয়েট, POET, ইজ দ্য পোয়েট অব এভরি সোল, EVERY, এভরি সোল বলতে পারি, বা হি ইজ দ্য পোয়েট, তিনি হন কবি, অফ এভরি ম্যান সোল, তাও বলতে পারি, EVERY, এভরি ম্যান অ্যাপোস্ট্রফি এস, এভরি ম্যানস সোল, এটাও বলতে পারি যে হি ইজ দ্য পোয়েট অফ এভরি সোল, মানে প্রত্যেকটা আত্মা, মানে মানুষের প্রত্যেকটা আত্মার, বা হি ইজ দ্য পোয়েট অফ এভরি ম্যান সোল, তাও বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু পুরো ক্লাসটা। ওকে, হ্যাঁ, আর কোনো ট্রান্সলেশন আমাদের নেই। ওকে, তো আমি আবারও বলবো, ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো প্রবলেম থাকলে বলবে, এবং ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, আর যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই খুব শীঘ্রই, অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানিয়ে দেবে। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।